হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন যে ইকুয়েশন হয় লাইনের সেগুলো সম্বন্ধে জানব। বিভিন্ন ফর্মগুলো হয়। ফার্স্ট যে ফর্মটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, তারপরে পয়েন্ট স্লোপ ফর্ম, 2 পয়েন্ট ফর্ম, ইন্টারসেপ্ট ফর্ম, নর্মাল ফর্ম, প্যারামেট্রিক ফর্ম অ্যান্ড জেনারেল ফর্ম। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটা কোশ্চেন আশা করি আসবে। তো দেখতে থাকো এবং শিখতে থাকো। প্রথমে যেটা দেখানো হচ্ছে এখানে যে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম কথাটার অর্থ তোমাকে একটা ইন্টারসেকশন পয়েন্ট দেওয়া থাকবে অফ দ্য লাইন। তুমি যদি খেয়াল করো এখানে দেখো এই লাইনটা এই পয়েন্টটাকে ইন্টারসেক্ট করেছে না, এই পয়েন্টটাকে ইন্টারসেক্ট করেছে। তাহলে এই যে এখান থেকে এই যে ডিস্টেন্সটা সেটা কত, সি, কেন কি এখানকার যে কোঅর্ডিনেটর সেটা 0,c, তাই তো। আর এই লাইনটার স্লোপ কত দেওয়া আছে, এম। আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম যে কীভাবে স্লোপ বের করা হয় একটা ইনক্লিনেশন দেওয়া থাকলে বা একটা স্ট্রেট লাইন দেওয়া থাকলে। কিন্তু এখন বলেছে তোমাকে স্লোপ দেওয়া থাকবে, তার সঙ্গে একটা ইন্টারসেপ্ট দেওয়া থাকবে, মানে ইন্টারসেকশন পয়েন্ট দেওয়া থাকবে। তাহলে তুমি ইকুয়েশনটা কীভাবে লিখবে, সিম্পল ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি। এইটা হচ্ছে তোমার স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, যখন তোমার কাছে একটা স্লোপ দেওয়া থাকবে এবং একটা ইন্টারসেকশন পয়েন্ট দেওয়া থাকবে। এবার কথা হচ্ছে, আমি তো জানি, আমরা প্রত্যেকে জানি এমটাকে বলা হয় স্লোপ, তাই তো। এমটাকে স্লোপ বলা হচ্ছে। এই যে এখানে যে একটা নতুন কনস্ট্যান্ট পাওয়া গেছে সেটাকে কি বলা হবে, এইটাকে বলা হবে ওয়াই ইন্টারসেপ্ট। কি বলছি আমি, ওয়াই ইন্টারসেপ্ট। ওয়াই ইন্টারসেপ্ট কেন, কি দেখো যে সি যে ডিস্টেন্সটা সেটা কার উপরে আছে, ওয়াই অ্যাক্সিসের উপরে আছে না, তাই এটাকে কিন্তু বলা হবে ওয়াই ইন্টারসেপ্ট। আশা করি বুঝতে পেরেছো। আমি এক্সাম্পল সমেত যখন আলোচনা করবো তখন আরো বেশি বুঝতে পারবে। দেখো পরবর্তী এক্সাম্পল দেখো, বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ আ লাইন হুজ স্লোপ অ্যান্ড ওয়াই ইন্টারসেপ্ট ইজ গিভেন। আমরা একটু আগেই শিখলাম যখন একটা স্লোপ দেওয়া থাকবে এবং ওয়াই ইন্টারসেপ্ট তার মানে এই যে ওয়াই ইন্টারসেপ্ট দেওয়া আছে এটা কার ভ্যালু বলতো, এটা হচ্ছে সি এর ভ্যালু, তাই না। ওয়াই ইন্টারসেপ্ট মানে সি এর ভ্যালু, আর স্লোপ দেওয়া আছে মানে এটা কার ভ্যালু, এটা নিশ্চয়ই এম এর ভ্যালু। আর আমরা একটু আগে শিখলাম আমাদের যখন স্লোপ আর ইন্টারসেপ্ট দেওয়া থাকবে তার ফর্মটা হয় ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, দেখো তো এখানে আমি যদি প্রথম ইকুয়েশনটার জন্য কাজ করতে চাই, প্রথম কোশ্চেনটার জন্য, তাহলে আমার যে ফর্মটা হবে y ইকুয়ালস টু mx ইন দ্য সেন্স 3x প্লাস সি, প্লাস এখানে সি মানে কত, -5, তাই তো। তাহলে -5, এটাকে যদি আমি সিম্পলিফাই করি y ইকুয়ালস টু 3x -5। তুমি এভাবেও রাখতে পারো, আবার যদি তোমার অ্যান্সার একটু মডিফাই করে দেওয়া থাকে তুমি ওয়াইটাকে এবারে নিয়ে এভাবেও রাখতে পারো। সেটা তোমার অ্যান্সারের উপর ডিপেন্ড করছে যে কি ধরনের অপশন দেওয়া থাকে, তাই না। এবার দেখো আমি বি নাম্বারে যদি চলে যাই, এখানে ইনক্লাইনেশনটা দেওয়া আছে। আমরা প্রত্যেকে জানি ইনক্লাইনেশন যদি দেওয়া থাকে আমাদের স্লোপ কি হয়, আমরা জানি স্লোপ ইজ ইকুয়ালস টু ট্যান থিটা, তাই তো। ট্যান থিটা, থিটাটা কি ইনক্লাইনেশন। এবার থিটার ভ্যালু এখানে কত দেওয়া আছে, মানে ইনক্লাইনেশন দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত বলো তো, ট্যান 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার 1/√3। এটা আমি তাহলে স্লোপ পেয়ে গেলাম। এ দেখো ওয়াই ইন্টারসেপ্ট অলরেডি দেওয়া আছে কোশ্চেন নাম্বার বিতে, হ্যাঁ। তাহলে 2, তাহলে আমি আবার এখান থেকে লিখতে পারি না যে ওয়াই ইকুয়ালস টু এমএক্স মানে 1/√3। আমি এবারে ডাইরেক্ট লিখছি 1/√3 প্লাস সি মানে কত এখানে 2। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি আমার যেটা ফর্ম আসবে √3 ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 2√3। এবার এটাকে তুমি যদি একটু মডিফাই করো তাহলে তোমার কি হবে, এটাকে মডিফাই করো মানে অ্যাকর্ডিং টু অ্যান্সার আমাকে সাজিয়ে নিতে হবে কি ধরনের অ্যান্সারগুলো দেওয়া আছে। এরকম ভাবে আমি লিখতে পারি ইজ ইকুয়ালস টু, তাহলে এটা অপশন বি হয়ে গেল। কোশ্চেন নাম্বার বি কমপ্লিট। না কোশ্চেন নাম্বার সিতে চলে আসো। কোশ্চেন নাম্বার সিতে যেটা তোমাকে বলেছে ভালো করে খেয়াল করো, তোমাকে গ্রেডিয়েন্ট বলে দেওয়া আছে। আমি বলেছিলাম গ্রেডিয়েন্ট স্লোপ এগুলো প্রত্যেকটাই একই, এদের আলাদা আলাদা নাম এখানে বলা হয়েছে গ্রেডিয়েন্ট স্লোপ। তাহলে ওয়াই ইন্টারসেপ্ট দেওয়া আছে, গ্রেডিয়েন্ট দেওয়া আছে, তাহলে এখানে কোনো কিছু করার দরকার নেই, সরাসরি লিখে দিলেই হয়ে গেল ওয়াই ইকুয়ালস টু √3x -4/3। আমি আর প্লাস দিয়ে লিখলাম না, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তুমি একটু আগে শিখেছো এখানে এ নাম্বারে। তাহলে এটাকে যদি তুমি একটু মডিফাই করো তোমার যে ইকুয়েশনটা আসবে 3y ইজ ইকুয়ালস টু 3√3x -4। তাহলে এইটাকে আমি যদি আবার সিম্পলিফাই করি 3√3x -3y -4 ইজ ইকুয়ালস টু 0। এইটা কিন্তু তোমার হয়ে যাবে
অপশন মানে কোশ্চেন নাম্বার সি যেটা আছে তার অ্যান্সার। এটা হচ্ছে তোমার রিকোয়ার্ড ইকুয়েশন। আশা করি বুঝতে পারছো যে স্লোপ এবং ইন্টারসেপ্ট দেওয়া থাকলে আমরা কিভাবে লাইনের ইকুয়েশন বের করব, তাই তো? তারপরে দেখো, এবার তোমাকে লাইনের ইকুয়েশন দেওয়া আছে, তোমাকে বের করতে হবে স্লোপ সঙ্গে ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্টটাও বের করতে হবে, মানে ওয়াই এর ছেদিতাংশ, ওয়াই ঠিক কোন জায়গাতে ছেদ করেছে। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম যে কোশ্চেনটা পেয়েছি আমি সেই কোশ্চেনটা, প্রথম কোশ্চেনটা নিয়ে নিচ্ছি। ওকে, দেখো প্রথম কোশ্চেনটা যেটা বলা আছে ভালো করে খেয়াল করো। প্রথমটা বলা আছে যেটা, সেটা হচ্ছে এক্স মাইনাস 2y মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমি কিভাবে লেখার চেষ্টা করব? এটাকে আমি লেখার চেষ্টা করব y ইকুয়ালস টু mx প্লাস c। কেন কি এরকম ভাবে যদি আমি লিখতে পারি তাহলে কিন্তু আমি স্লোপ পেয়ে যাব, সঙ্গে আমার y ইন্টারসেপ্ট। তাহলে এটাকে যদি আমি মডিফাই করে একটু মানে ওই রকম ভাবে লেখার চেষ্টা করি, তাহলে আমার যে ফর্মটা পেয়ে যাব আমি ডাইরেক্টলি লিখছি। ঠিক আছে, তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে। তাহলে এইটা যেটা হবে 1/2x মাইনাস 1/2। এখান থেকে আমি বলতে পারি যে আমার স্লোপটা, আমার যে স্লোপটা সেইটা হয়ে যাচ্ছে 1/2। আচ্ছা, আর আমার y ইন্টারসেপ্টটা কি হচ্ছে? আমার y ইন্টারসেপ্টটা হয়ে যাচ্ছে, y ইন্টারসেপ্ট হচ্ছে মাইনাস 1/2, তাই তো? এটা অপশন এর জন্য চলে গেল অ্যান্সার। এবার আমি তারপরে কোশ্চেন নম্বর বি তে চলে যাচ্ছি। কোশ্চেন বি যেটা আছে সেটা বলেছে x বাই তোমার হচ্ছে x/3 প্লাস y/4 ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 1। আবার এটাকে আমি ওরকম ভাবে সাজিয়ে লিখবো। আমি যদি সাজিয়ে লিখি, আমি ডাইরেক্ট একেবারে লিখছি, তোমরা এটা সাজিয়ে নেবে। 4/3x, তাই তো? আর এখানে মাইনাস প্লাস 1, এখানে 4 চলে আসবে শুধুমাত্র। 4/3 x, কেন কি এটা মাইনাস যাবে? ঠিক আছে, এই থেকে আমি কি লিখতে পারি? স্লোপটা লিখতে পারি আমি, এখান থেকে আমি স্লোপটা লিখতে পারি কত বলতো? -4/3। আশা করি বুঝতে পারছো, -4/3, তাই না? -4/3। আর তোমার হচ্ছে ওয়াই ইন্টারসেপ্টটা কি হবে? ওয়াই ইন্টারসেপ্টটা এখন সবাই শিখে গেছো, আশা করি নিজে থেকেই করতে পারবে। খুব একটা কঠিন কোশ্চেন দেবে না, তবে আমাদের প্রত্যেকটা জিনিস সম্বন্ধে নলেজ রাখতে হবে, কারণ কম্পিটিশন দিন দিন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তো আশা করব এখান থেকে তোমরা উপকৃত হবে। তারপরে আমি সি নাম্বারে চলে যাচ্ছি। x-3 ইজ ইকুয়ালস টু 0। দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নিয়েছি, এখান থেকে তুমি যদি খেয়াল করো ইমপ্লাই যেটা হবে x ইকুয়ালস টু 3। x ইকুয়ালস টু 3 মানে তুমি যদি একটা কোঅর্ডিনেট ড্র করো এবং x ইকুয়ালস টু 3 তুমি যদি একটা লাইন ড্র করতে চাও, ভালো করে খেয়াল করো, তুমি যদি একটা লাইন ড্র করতে চাও x ইকুয়ালস টু 3, মানে এরকম জায়গায় ধরো পয়েন্টটা আসবে x ইকুয়ালস টু 3, তাহলে আমার যে লাইনটা চলে আসবে, আমার লাইনটা কিন্তু এরকম ভাবে হবে। এই লাইনটা আমার কার প্যারালাল হচ্ছে? ভালো করে খেয়াল করো তো, এই যে লাইনটা আমি পেলাম এটা কার প্যারালাল? এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল না? এবার ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল যদি হয়, এখানকার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? পরিষ্কার বুঝতে পারছো, এটা 90°। আর এটা যদি 90° হয়, এটাকে তো স্লোপ বলা হয়, তাই না? স্লোপ বা গ্রেডিয়েন্ট। এবার আমরা প্রত্যেকেই জানি যে tan 90° মানে কি? আনডিফাইন্ড। tan 90° মানে কি? আনডিফাইন্ড। তাহলে আমি এখান থেকে বলতে পারি আমার যে স্লোপটা সেটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে আমি এই কোশ্চেনের ক্ষেত্রে আমার যে অ্যান্সারটা হবে, আমার কিন্তু স্লোপটা হয়ে যাবে আনডিফাইন্ড। বোঝা গেল? আনডিফাইন্ড, নির্ণয় করা যাবে না, অসম্ভব ব্যাপার। আর তুমি যদি ওয়াই ইন্টারসেপ্ট বের করতে চাও, ভালো করে খেয়াল করো, ওয়াই ইন্টারসেপ্ট কি পসিবল এই অঙ্কটার জন্য? ওয়াই ইন্টারসেপ্ট, এই যে তুমি যে লাইনটা পেয়েছো, এই লাইনটা কখনো ওয়াই অ্যাক্সিস কে টাচ করবে? এই লাইনটা কখনোই করবে না। তাহলে ইট ইজ নট পসিবল টু ফাইন্ড আউট, ইট ইজ নট পসিবল টু ফাইন্ড আউট, ইট ইজ নট পসিবল টু ফাইন্ড আউট ফর দিস কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তিনটে কোশ্চেন আমরা তিন রকম ভাবে নিয়েছি, যাতে করে আমাদের প্রত্যেকটা পুরো কনসেপ্টে কিন্তু একটা ক্লিয়ার ধারণা আসে। আচ্ছা, তারপরে আমি চলে যাব সরাসরি পয়েন্ট স্লোপ ফর্ম। এগুলো পয়েন্ট স্লোপ ফর্ম মানে তুমি এখানে দেখতে পাচ্ছ যে তোমার একটা স্লোপ দেওয়া আছে, আর আমি এখানে একটা পয়েন্ট ধরে নিচ্ছি। সেই পয়েন্টটা ধরে নিচ্ছি আমি x1, y1।
যখন একটা পয়েন্ট দেওয়া থাকবে এবং একটা স্লোপ দেওয়া থাকবে তখন তোমার যে ফর্মটা হবে সেটা হবে y মাইনাস y1 y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন ব্র্যাকেট x মাইনাস x1। এইগুলো হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। পয়েন্ট স্লোপ ফর্ম, যখন একটা পয়েন্ট দেওয়া থাকবে ওই জন্য লেখা আছে পয়েন্ট স্লোপ ফর্ম। একটা পয়েন্ট দেওয়া থাকবে আর একটা স্লোপ দেওয়া থাকবে, তখন তোমার যে ফর্মটা হবে সেটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন ব্র্যাকেট x মাইনাস x1। যখন তোমার দুটো পয়েন্ট দেওয়া থাকবে, এখন কিন্তু স্লোপ দেওয়া নেই, এখন ধরো দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে x1 y1, আর একটা পয়েন্ট দেওয়া আছে x2 y2। সেক্ষেত্রে তোমার যে ইকুয়েশনের ফর্মটা হবে একদম সিমিলার টু পয়েন্ট স্লোপ ফর্ম। কি হবে? y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু, এখানে কি হবে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন ব্র্যাকেট, আর এখানে লিখবো আমি x মাইনাস x1। এইটা যখন দুটো পয়েন্ট তোমার দেওয়া থাকবে তখন তোমার এইটা কিন্তু ফর্ম হয়ে যাবে, যখন দুটো পয়েন্ট দেওয়া থাকে। আচ্ছা তোমাকে একটা জিনিস বলি তো, আমাদের যখন দুটো পয়েন্ট দেওয়া থাকতো তখন আমাদের স্লোপ নির্ণয়ের কি ফর্মুলা ছিল মনে আছে? m ইকুয়ালস টু কি ছিল? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা আমাদের ফর্মুলা ছিল না? যখন দুটো পয়েন্ট দেওয়া থাকবে তখন স্লোপ নির্ণয়ের ফর্মুলা ছিল এটা, কিন্তু এটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এটাকেও কিন্তু মাথায় রেখে চলতে হবে। আচ্ছা তারপরে চলে আসো, তারপরে আমরা কিন্তু কিছু প্রবলেম নিয়েছি। কিরকম প্রবলেম দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দিস। মানে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে তোমার কাছে আর হুজ স্লোপ ইজ গিভেন 2/5, তাই তো? একটা পয়েন্ট একটা স্লোপ। তাহলে আমাদের ফর্মটা কি ছিল? আমরা একটু আগেই শিখলাম y মাইনাস y1। আমাদের এক্সামে তো এত লেখার দরকার নেই, আমাদেরকে সরাসরি লিখতে হবে। আমি এখানে লিখে করছি যাতে করে তোমরা একটু বুঝতে পারো ভালো করে। হ্যাঁ, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন ব্র্যাকেট x মাইনাস x1। এখানে y1 এর ভ্যালু ভালো করে খেয়াল করো তো, তুমি যদি পয়েন্টটাকে একটু নোটিস করো তাহলে তুমি দেখবে এইটাকে বলা হচ্ছে x1 আর এটাকে বলা হচ্ছে y1, তাই তো? তাহলে আমি এখানে যেটা পেয়ে যাব y মাইনাস y1 ইন দ্য সেন্স 2, তাই তো? আর m এর ভ্যালু কত বলো তো? 2/5। আর এখানে কি হবে? x মাইনাস x1, x1 এর ভ্যালু -1, তাহলে -1 আর এখানে মাইনাস ছিল তাহলে +1 হয়ে গেল, তাই তো? এটাকে তুমি শর্ট আউট করো, তুমি করলে কি হবে? 5y মাইনাস 10 ইকুয়ালস টু 2x প্লাস 2। এটা ইমপ্লাইজ করে যাবে তোমাকে 2x মাইনাস 5y প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো অঙ্কগুলো কিরকম ভাবে করতে হবে, তাই তো? এইবারে আমি কিন্তু পরের অঙ্কটাতে কিন্তু চলে যাচ্ছি, আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন নাম্বার 4 এ যেটা বলে দেওয়া আছে ভালো করে খেয়াল করো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পেয়ার অফ পয়েন্টস। ভালো কথা, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে প্রথমে বেশি ভালো হবে না যে আমি এই দুটো পয়েন্টের স্লোপ বের করে নিই? যদি আমি দেখো দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে সেই দুটো পয়েন্টে দিয়ে আমি কিন্তু স্লোপ বের করে নিতে পারি। স্লোপটা আমার কি হবে? y2 মাইনাস y1, তাহলে এটা হচ্ছে y2, এটা y1, তাহলে y2 মাইনাস y1, তাহলে 4 মাইনাস -2, তার মানে আলটিমেটলি 4 প্লাস 2 হয়ে যাবে, বাই x2 মাইনাস x1 মানে 3 মাইনাস 0, আলটিমেটলি 6/3। আলটিমেটলি তুমি যদি এটাকে সিম্পলিফাই করো তাহলে কত হবে? 2। তাহলে m এর ভ্যালু কিন্তু তোমার 2 হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এইবার কিন্তু আমি সেই আমাদের আগের 1 পয়েন্ট ফর্মটাও লাগাতে পারি। দেখো কিরকম, y মাইনাস y1 মানে কত? এখানে -2, তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাচ্ছে তোমার প্লাস। বোঝা গেল? ইকুয়ালস টু m এর ভ্যালু কত পেয়েছো? 2, x মাইনাস x1, x1 এর ভ্যালু কত? 0। দেখো আমি প্রথমে স্লোপটা বের করে নিলাম, তারপরে আমার এই যে আগের ফর্মুলাটা ইউজ করলাম, এই ফর্মুলাটাই কিন্তু ইউজ করে আমি ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। এটা যত তাড়াতাড়ি তুমি যত শর্ট ওয়েতে করতে পারবে তত তুমি বেনিফিট পাবে এক্সাম। 2x, তাই তো? এটাকে যদি আমি একটু শর্ট আউট করে নিই তাহলে পেয়ে যাব 2x মাইনাস y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। আশা করি বুঝতে পেরেছো। তারপরে চলে আসবো ইন্টারসেপ্ট ফর্ম, ভেরি ইম্পর্টেন্ট। এই ইন্টারসেপ্ট ফর্ম থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। প্রথমত দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, একটা ইন্টারসেপ্ট, একটা লাইন যখন দুটো অ্যাক্সিস সঙ্গে একটা দুটো পয়েন্টে ইন্টারসেপ্ট মানে ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যায় দুটো অ্যাক্সিসে, তখন কিন্তু এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি করে। ভালো করে খেয়াল করো, এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল, তাই না? ট্রায়াঙ্গেল এগুলোই কাজে লাগবে পরবর্তীতে। আমি কারণ স্ট্রেট লাইনটা অনেক বড়, অনেকগুলো ভিডিও হবে, তো অনেকগুলো টপিক আছে, তবে প্রত্যেকটা টপিক আমি এখানে এক্সপ্লেন করব উইথ এক্সাম্পল।
তারপরে বাদ বাকি যা আছে সেগুলো প্র্যাকটিস সেটে করে নেবো। আচ্ছা, ইন্টারসেপ্ট ফর্ম আমার এখানে একটা ইন্টারসেপ্ট, এখানে, তাহলে যে ফর্মটা হবে সেটা হচ্ছে তোমার এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু ওয়ান। এটাকে কিন্তু ইন্টারসেপ্ট ফর্ম বলা হয়। ভালো করে মাথায় রাখবে, এটাকে বলা হয় এক্স ইন্টারসেপ্ট আর বিটাকে বলা হয় তোমার ওয়াই ইন্টারসেপ্ট। আশা করি বুঝতে পারছো। এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ওই কারণে আমি একটা করে টপিক নিয়েছি, সঙ্গে এক্সাম্পল নিয়েছি যে কি ধরনের কোশ্চেন হতে পারে, তাই তো? তাহলে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে চলে আসো, দেখো ইন্টারসেপ্ট ফর্ম দিয়ে, দ্য ইন্টারসেপ্ট মেড বাই দ্য লাইন দিস অন দ্য কোঅর্ডিনেট। তোমাকে ইন্টারসেপ্ট বের করতে বলেছে এই লাইনটার। ভালো কথা, আমার এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2x মাইনাস 3y, তাই তো? আমার এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার 2x 2x minus 3y plus 12 is equals to 0। এইটাকে যদি আমি ইমপ্লাইজ করি কি পাবো, ভালো করে খেয়াল করো তো, 2x minus 3y is equals to minus 12। কিন্তু ইন্টারসেপ্ট ফর্মে আমাকে তো আমার রাইট হ্যান্ড সাইডে 1 তৈরি করতে হবে, তাহলে মাইনাস 12টাকে প্রত্যেকটাকে দিয়ে মাইনাস 12 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ওই সাইডে প্লাস হয়ে যাচ্ছে, তাই না? আমার এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য, আমার রাইট হ্যান্ড সাইডে প্লাস করা। তাহলে এখানে -12 ছিল, এখানেও -12 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করেছি, তাহলে এইটা ইমপ্লাইজ করবে, দেখো এইটাকে যদি তুমি এটা দিকে সিম্পলিফাই করো তাহলে কি হবে 6। তাহলে আমি লিখতে পারি না এখানে -x/6, এখানে এটাকে দিয়ে এটাকে সিম্পলিফাই করো তাহলে কি হবে 4, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস y বাই কি হবে 4। আর এখানে -12 কেটে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমি যদি মানে পজিটিভ আর নেগেটিভ অ্যারেঞ্জ করে লিখি তাহলে এরকম ভাবে লেখা যাবে, তুমি ওরকম ভাবেও লিখতে পারো অ্যাকর্ডিং টু, আবার বলছি অ্যাকর্ডিং টু অ্যান্সার আমাদেরকে দেখে অপশনগুলো চুজ করতে হবে যে কোনটা আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে y/4 -x/6 is equals to 1, তাই তো? কিন্তু তোমাকে কোশ্চেন বলেছে, এটা তো আমি একটা মানে ইন্টারসেপ্ট ফর্ম পেয়ে গেলাম, তুমি এবার ভালো করে খেয়াল করো, এইটাকে তোমাকে জিজ্ঞাসা করে ফাইন্ড দ্য ইন্টারসেপ্ট, তাই তো? এটা ইকুয়েশন পেলাম। আবার দেখো আমি এই ইকুয়েশনটাকে এটাকে আমি ইউজ করতেও পারি আবার নাও করতে পারি, আমার কোনো দরকার নেই, তাই না? আবার আমি যদি দেখো এইখান থেকে এটা লিখতে পারি না, ভালো করে খেয়াল করো তো, x/-6 প্লাস y/4 ইজ ইকুয়ালস টু 1। কেন কি আমার যে ফর্মটা দেওয়া ছিল সেটা ছিল x/a প্লাস y/b ইজ ইকুয়ালস টু 1। আমি বলেছিলাম x ইন্টারসেপ্ট বলা হয় a কে আর y ইন্টারসেপ্ট বলা হয় b কে। তাহলে তুমি যদি এই ইকুয়েশন দুটোকে কম্পেয়ার করো, এইটাকে এবং এইটাকে, তাহলে তুমি যে x ইন্টারসেপ্ট পেয়ে যাবে, ভালো করে খেয়াল করো, কত পাবে বলো তো? x ইন্টারসেপ্ট কিন্তু তোমার -6। আচ্ছা, y ইন্টারসেপ্ট কি হবে? y ইন্টারসেপ্ট কিন্তু তোমার 4 হয়। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তোমাকে জিজ্ঞাসা করেছিল x ইন্টারসেপ্ট y ইন্টারসেপ্ট, আমি কিন্তু বের করে দিয়েছি। বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ লাইন হুজ x ইন্টারসেপ্ট দেওয়া আছে। এবার দেখো তোমাকে ইকুয়েশনটা জিজ্ঞাসা করেছে, ইকুয়েশন অফ লাইন হুজ x ইন্টারসেপ্ট ইজ 6 and y ইন্টারসেপ্ট ইজ 4। তাহলে আমার যে ইকুয়েশনটা হয়ে যাবে x/6 প্লাস y/4 ইজ ইকুয়ালস টু 1। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখানে চলে আসে 2x প্লাস 3y ইজ ইকুয়ালস টু, এরকম একটা ফর্ম। তারপরে দেখো নরমাল ফর্ম। নরমাল ফর্মটাও খুব ইম্পর্টেন্ট একটা ফর্ম। এইটা একটা লাইন, এই লাইনের উপরে একটা পয়েন্ট নেওয়া হয়েছে পি, এটা একটা পয়েন্ট পি, ঠিক আছে? আর এইখান থেকে এটাকে তো অরিজিন বলে, আমরা প্রত্যেকে জানি এটাকে অরিজিন। এর যে মানে কোঅর্ডিনেট সেটা হচ্ছে 0,0। এখান থেকে এই যে এইটা, সরি, এইখান থেকে এটা 90 ডিগ্রি, এইখানে আমি ধরে নিলাম যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আলফা। আর এখানকার যে এই যে ওপি, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লাইনটার উপরে এটা কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ওপি। আমাদের এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুলো আসবে ধীরে ধীরে, এই ওপিটাকে কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলে, এইটা ও এইটা পি, তাহলে ওপিটাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলছে এই লাইনটার উপর, বোঝা গেল? এবার দেখো আমি যদি ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করি, ধরো এখানে একটা পয়েন্ট নিলাম, এটা তো আমরা জানি অরিজিনকে ও বলে, এটাকে
পি কিউ আর, এটাকে কিউ নাম দিলাম আর এটাকে ধরো আমি আর নাম দিলাম, কথা। তাহলে তুমি যদি ও পি কিউ এখানে যদি ত্রিকোণমিতিক্যাল ফর্মুলাগুলো ইউজ করো, তাহলে তুমি যে ও পি এর ভ্যালুটা পাবে সেটা পেয়ে যাবে কিন্তু পি সেক আলফা। ওকে, আর তুমি যদি ও আর এর ভ্যালু বের করতে চাও তাহলে তুমি পেয়ে যাবে পি কোসেক আলফা। ওই লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, এগুলো দিয়ে। হ্যাঁ, তাহলে আমি দেখো, তাহলে এটা আমার এক্স ইন্টারসেপ্ট পি সেক আলফা আর পি কোসেক আলফা ওয়াই ইন্টারসেপ্ট। তাহলে আমি এটা লিখতে পারি না যে এক্স বাই পি সেক আলফা, কারণ এক্স বাই এ ছিল, তাই তো, এক্স বাই এ ছিল। তাহলে এখানে আমার যেহেতু এটা এখানে পি সেক আলফা, তাই এটা আমি কিন্তু লিখলাম। আর ওয়াই বাই পি কোসেক আলফা ইজ ইকুয়ালস টু কি হবে, 1। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে পেয়ে যাবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি। এই এই যে নর্মাল ফর্ম দেখছো না, এই নর্মাল ফর্মে একটা বিশাল গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে ওয়াই এর যে কোএফিসিয়েন্ট আর এক্স এর যে কোএফিসিয়েন্ট, ভালো করে খেয়াল করো। এখানে এক্স এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে কস স্কোয়ার, কস আলফা, আর ওয়াই এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে তোমার সাইন আলফা। দেখো এই দুটোকে তুমি যদি স্কোয়ার করে যোগ করো সবসময় তাদের রেজাল্ট কিন্তু 1 হবে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট মানে ব্যাপার, বোঝা গেল। cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়ালস টু 1, এটা যদি নরমাল ফর্মের ক্ষেত্রে তোমার যে মানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা মনে রাখতে হবে যে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার এন্ড কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কয়ার অলওয়েজ 1। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে যে আলফা অ্যাঙ্গেলটার ভ্যালু, এটা কিন্তু 0 থেকে 360 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে, যে কোনো ভ্যালু কিন্তু নিতে পারে। 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো ভ্যালু কিন্তু নিতে পারে। আশা করি বুঝতে পেরেছো। চলা যাক একটা কোশ্চেনে করা যাক। কোশ্চেন বলেছে তোমাকে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ আ লাইন হুজ পারপেন্ডিকুলার ডিসটেন্স, ভালো করে খেয়াল করো, বলছে পারপেন্ডিকুলার ডিসটেন্স 4 ইউনিট, তার মানে স্মল পি যেটা দেওয়া আছে সেটা কিন্তু তোমার 4 ইউনিট দেওয়া আছে, তাই তো, 4 ইউনিট। আর তোমার ইনক্লাইনেশন ইন দ্য সেন্স, এখানে আমি আলফা ধরেছি, তাহলে আলফা ইকুয়ালস টু এখানে আমার কিন্তু 45 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, আমার ইকুয়েশনটা কি ছিল, পি, আমার যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল তোমার এক্স কস আলফা, আলফা মানে এখানে 45 ডিগ্রি, প্লাস ওয়াই সাইন আলফা মানে 45 ডিগ্রি, তাই তো, ইজ ইকুয়ালস টু পি, পি মানে কত এখানে 4। এখানে দেখো দেখো তো তুমি কি পেয়ে যাবে, cos 45 এর ভ্যালু হচ্ছে √2 আর sin 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে ইকুয়ালস টু 4। এটা কি ইমপ্লাইজ করবে, ভালো করে খেয়াল করো তো, এটা ইমপ্লাইজ করবে x প্লাস y ইকুয়ালস টু 4√2, তাহলে 4√2 x plus y is equals to 4√2 is the correct answer for this question. আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু রিপিট হতে পারে। দেখো কোশ্চেনটা দেখতে অনেক বড় লাগছে কিন্তু কিছু নেই, শুধুমাত্র ইনফরমেশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে, দেখো আমার ইনফরমেশনটুকু কাজে লেগেছে, দেখো এইটুকটার ইনফরমেশন কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, আর এই যে 4 ইউনিট মানে ডিস্টেন্সটাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বাদ বাকি কোনো ওয়ার্ডই আমার কিন্তু কোনো কাজে আসে না, তাই না। কোশ্চেন দেখে ঘাবড়ে গেলে চলবে। তারপরে দেখো প্যারামেট্রিক ফর্ম, প্যারামেট্রিক ফর্ম এটা আমাদের মানে ইকুয়েশনের লাস্ট একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফর্ম বলতে পারো, তারপরে আমরা জেনারেল ফর্মে ঢুকে যাব। প্যারামেট্রিক ফর্মটা একটু আলাদা রকম, কেন কি ধরো এইখানে ধরো এটা একটা লাইন, হ্যাঁ, আমি আমি এখানে এক্স অ্যাক্সিসটা ড্র করা হয়নি, আমি এখানে এক্স অ্যাক্সিসটা ড্র করে দিচ্ছি। দেখো এখানে প্যারামেট্রিক ফর্মটা খুব একটা এক্সামে আসে না, তাও এটা করে রাখা দরকার। আমি বলেছি প্রত্যেকটা টপিক আমি টাচ করাবো। এইটা হচ্ছে যদি তোমার থিটা অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেল, এই যে লাইনটা এটা অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। আমি দুটো পয়েন্ট নিলাম এই লাইনটার উপরে, এখানে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট, ভালো করে খেয়াল করো। এখানকার যে পয়েন্ট সেটাকে আমি নাম দিয়ে দিচ্ছি x1, একটু দূরে নাম দিই যাতে করে ভালো বোঝা যায়, x1, y1। এইটা হচ্ছে তোমার এই যে পয়েন্টটা এইটা, আর এখানে আমি আরেকটা পয়েন্ট নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে x2, y। আশা করি বুঝতে পেরেছো, x2, y। আর এদের মধ্যে যে ডিস্টেন্সটা দেওয়া আছে সেই ডিস্টেন্সটা কিন্তু তোমার r, এটা হচ্ছে r।
ঠিক আছে? তুমি ভালো করে জানো যে এখানে আমি যদি এরকম আরো প্যারালাল এক্স অ্যাক্সিসের প্যারালাল আমি যদি একটা লাইন ড্র করি, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা কি হবে? করসপন্ডিং অ্যাঙ্গেল, তার মানে থিটা। তাহলে এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার টেনে নিলাম, ভালো করে খেয়াল করো পারপেন্ডিকুলার টানছি। এখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপারগুলো বুঝতে হবে। তুমি একবার বোঝার চেষ্টা করো, বুঝে গেলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, এবং যদি কোনো কোশ্চেন আসে আমরা অ্যাটেন্ড করে দিতে পারবো। ওকে, ভালো করে খেয়াল করো, তোমার যদি এইখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা কতটা, এইটা হচ্ছে তোমার y1, তাই তো? আর এই যে এখান থেকে ডিস্টেন্সটা মূল বিন্দু, এটা হচ্ছে তোমার মূল বিন্দু, এইখান থেকে যে তোমার ডিস্টেন্সটা এটা কি নিশ্চয়ই x1, কারণ এই অবধি তোমার x1 যাওয়ার পর এই অবধি y1 গ্যাসের জন্য তোমার এই পয়েন্টটা ক্রিয়েট হয়েছে। তাহলে ভালো করে খেয়াল করো এইখানকার যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা আমি যদি ত্রিকোণমিতিক্যাল ফর্মুলা ইউজ করি, আমার এটা হচ্ছে r, তাহলে এটা কি হয়ে যাবে r cos থিটা, এবং এটা কি হয়ে যাবে r sin। ত্রিকোণমিতিকার ফর্ম ওই যে লম্ব বাই ভূমি, আর ভূমি লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ করে। এবার দেখো এইটা y1, তাহলে ভালো করে খেয়াল করো ডেফিনেটলি এটাকেও কি হবে, এটাও y1 হবে, তাই না? এবার দেখো তোমার এইখানে এইটা এই যে x2 ইকুয়ালস টু কি রাখা যাবে, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো না, ভালো করে দেখো তো x2 ইজ ইকুয়ালস টু, তাহলে আমাকে প্রথমে যেতে হবে x1, মানে কারণ মূল বিন্দু থেকে আমাকে যেতে হবে ওই পয়েন্টে, তাহলে আমাকে প্রথমে যেতে হবে x1, তারপরে যেতে হবে r cos থিটা, তবে কিন্তু তুমি এই জায়গাতে পৌঁছাবে, তাই না? এইখান থেকে তুমি যদি এখানে পৌঁছাতে চাও তাহলে তোমাকে x1 যেতে হবে, x1 এখান থেকে এই অবধি আসলাম, তারপরে এইখান থেকে এইটুকটা আবার r cos থিটা, এই যে r cos থিটা এইটা। এবার তুমি ধরো y2 যাবে, y2 তে যাবে, তাহলে প্রথমে এইখান থেকে এতটা যেতে হবে, এখান থেকে এতটা, সেটা হচ্ছে y1, আর তারপরে তুমি কতটা যাবে r sin থিটা, তাই না? এবার দেখো এটাকে যদি আমি মডিফাই করি তাহলে যে ফর্মটা লেখা যাবে x2 minus x1 by cos theta is equals to r, আবার এখান থেকে লেখা যাবে y2 minus y1 by sin theta is equals to r। তাহলে দেখো তো এখান থেকে আমি একটা কম্বাইন করে যে রিলেশনশিপ পাচ্ছি সেটা হচ্ছে x2 minus x1 by cos theta is equals to y2 minus y1 by sin theta is equals to হচ্ছে তোমার r। বোঝা গেল আমি কি বললাম? এইটাই কিন্তু আমাদের প্যারামেট্রিক ফর্ম একটা লাইন। যখন আমরা ওই লাইনের উপরে দুটো পয়েন্টকে নেব, সেই দুটো পয়েন্টের রেসপেক্টে যদি তাদের ডিসটেন্সটা r হয়, তাহলে আমাদের যে প্যারামেট্রিক ফর্মটা হয় সেটা কিন্তু এইটা। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। তারপরে জেনারেল ফর্ম। এখন জেনারেল ফর্ম, এই ফর্ম যে ফর্মগুলো শিখলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ফর্ম। এবার জেনারেল ফর্ম আমরা প্রত্যেকে জানি, ইকুয়েশন অফ লাইন হচ্ছে তোমার 1 ডিগ্রি ইকুয়েশন, যে ডিগ্রিটা হচ্ছে 1, তাই না? দেখো তার ফর্মটা কি ax প্লাস by, ax প্লাস by প্লাস c, এইটা হচ্ছে তোমার কিন্তু জেনারেল ফর্ম কার, ইকুয়েশন অফ লাইন। মাথায় রাখতে হবে ইকুয়েশন অফ লাইনের যে জেনারেল ফর্ম সেটা হচ্ছে x প্লাস by প্লাস c। এখানে কিছু জানার নেই, এগুলো আমরা জানি, জাস্ট রিকল করছি একবার করে। এবার দেখো এখানে দুটো পয়েন্ট নিয়েছি খুব ইম্পর্টেন্ট, বলেছে দ্য লাইন প্যারালাল টু দ্য লাইন দিস ইজ, যখন দুটো লাইন প্যারালাল হবে, হ্যাঁ, যখন দুটো লাইন প্যারালাল হবে তখন কিন্তু লাইন দুটোর এক্স এর কোইফিসিয়েন্ট এন্ড ওয়াই এর কোইফিসিয়েন্ট ইকুয়াল হবে। তার মানে আমি এখান থেকে পরিষ্কার একটা ডিসিশনে আসতে পারি যে যখন দুটো লাইন প্যারালাল হবে তখন তাদের যে স্লোপ সেটা কিন্তু সমান হবে। কি হবে? স্লোপ কিন্তু সমান হবে, এইটাই আমাদের জানতে হবে। যদি দুটো লাইন প্যারালাল হয় তাহলে তাদের স্লোপ গুলো কি হবে, ইকুয়াল হবে। আমি ভালো করে আবার বলছি, যদি দুটো লাইন প্যারালাল হয়, যদি দুটো লাইন প্যারালাল হয় তাদের স্লোপ দুটো ইকুয়াল হবে। আশা করি বুঝতে পারছো। কিন্তু যদি দুটো লাইন পারপেন্ডিকুলার হয়, যদি দুটো লাইন পারপেন্ডিকুলার হয় তখন কি হবে, ভালো করে খেয়াল করো। এখানে কিন্তু বলা আছে এবারে পারপেন্ডিকুলার, যদি দুটো লাইন পারপেন্ডিকুলার হয় তাহলে মাথায় রাখবে এক্স এর কোইফিসিয়েন্ট এবং ওয়াই কোইফিসিয়েন্ট তারা কিন্তু একে অপরকে এক্সচেঞ্জ করে নেবে, এবং মাঝখানে যে সাইনটা থাকবে তার নেগেটিভ মানে অপোজিট হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবং সেই ক্ষেত্রে আমাদের যে স্লোপ হবে সেটা হচ্ছে m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু মাইনাস। খুব খুব ইম্পর্টেন্ট এই দুটো রিলেশন। কি বললাম, যদি দুটো লাইন পারপেন্ডিকুলার হয় তাদের স্লোপের
প্রোডাক্ট হবে -1। যদি দুটো লাইন প্যারালাল হয় তাদের স্লোপ দুটো হবে ইকুয়াল। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। তারপরে আমি চলে যাচ্ছি 7 নাম্বার কোশ্চেন। কি বলেছে দেখো, আমি এই দুটোর উপর বেস করে কোশ্চেন নিয়েছি। ইফ দিস লাইন এন্ড দিস লাইন আর প্যারালাল লাইনস, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। আসতেই পারে এই ধরনের কোশ্চেন। তাহলে তুমি যেটা করবে, এখানে প্রথমে তোমাকে এখান থেকে স্লোপ বের করতে হবে, তারপরে এখান থেকে স্লোপ বের করতে হবে। আমি সেটা করছি। 2x মাইনাস 3y প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি যদি স্লোপ বের করতে চাও তাহলে তোমাকে y ইকুয়ালস টু mx প্লাস c আকারে লিখতে হবে। তার মানে তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে এরকম একটা ফর্ম পেয়ে যাচ্ছ তুমি, 5/3। তার মানে এখান থেকে আমি বলতে পারি আমার m1টা হচ্ছে 2/3, তাই তো? আমার m1টা 2/3। তারপরে আমার যেটা দেওয়া আছে px প্লাস 6y প্লাস 7 ইকুয়ালস টু 0। এখান থেকে আমি যদি মডিফাই করে y ইকুয়ালস টু mx প্লাস c এর মতো লিখতে চাই, তাহলে আমার চলে আসবে p/6 মাইনাস 7/6। এইখান থেকে আমি যে m2টা পেয়ে গেলাম সেটা হচ্ছে মাইনাস p/6। এইবার দেখো কোশ্চেনে বলা আছে লাইন দুটো কি প্যারালাল। কি বলেছি? লাইন দুটো প্যারালাল। প্যারালাল যদি লাইন হয় তাহলে কি হবে? m1 ইজ ইকুয়ালস টু, নিশ্চয়ই m2 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না? দেখো তো 2/3 ইজ ইকুয়ালস টু মাইনাস p/6। তাহলে এইটাকে এটা দিয়ে কেটে দাও, কত হবে? 2। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করে যাবে p ইজ ইকুয়ালস টু -4, কারণ 2 দুগুণে 4, ক্রস মাল্টিপ্লিকেশন করলে p ইকুয়ালস টু -4। দ্য ভ্যালু অফ p ইজ -4। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আজকের স্লাইডের আমাদের লাস্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি যখন দুটো লাইন পারপেন্ডিকুলার। খুব ভালো কথা। তাহলে পারপেন্ডিকুলারের জন্য আমাকে আবার স্লোপ বের করতে হবে। 2x প্লাস 3y মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমি যদি y ইকুয়ালস টু mx প্লাস c আকারে লিখতে চাই, তাহলে তোমার যেটা ফর্ম আসবে -2/3x প্লাস 7/3। এখান থেকে আমি বলতে পারি আমার m1টা হবে -2/3। দেখো, অ্যারেঞ্জ করাটা তোমাদের করতে হবে, এতটুকু তো করতে হবে। তুমি একটা এক্সাম দেবে, তোমাকে তো সাধারণ ইয়েটুকু আসতেই হবে না? তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো, তাই তো? তাহলে এখানে y ইজ ইকুয়ালস টু, আমি এখানে লিখতে পারবো p/4x প্লাস 12/4। তাহলে এখান থেকে আমি m2 ইকুয়ালস টু পেয়ে যাব p/4। এবার যেহেতু বলেছে যে লাইন দুটো কি পারপেন্ডিকুলার টু ইচ আদার, পারপেন্ডিকুলার টু ইচ আদার হলে কি হবে? m1 m2 ইজ ইকুয়ালস টু -1, তাই তো? m1 এর ভ্যালু হচ্ছে -2/3 আর m2 এর ভ্যালু হচ্ছে p/4 ইজ ইকুয়ালস টু -1। সিম্পলিফাই করো, এটাকে এটা দিয়ে কেটে দিলে কি হবে? আর এই মাইনাস কেটে গেল। তাহলে p ইজ ইকুয়ালস টু 3 দুগুণে 6 ছিল, এই পারে চলে আসলে p ইকুয়ালস টু 6 হয়ে যাচ্ছে। p ইকুয়ালস টু 6 হয়ে যাচ্ছে, তাই তো? 6 is the correct answer for this question. আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে আমাদের কিভাবে অঙ্কগুলো করতে হবে। এইভাবে অঙ্কগুলো তুমি যদি করো তবেই একমাত্র কিন্তু তুমি এক্সামে পাস করতে পারবে, এবং প্রত্যেকটা প্রবলেমকে তোমাকে বুঝতে হবে, সব থেকে বড় কথা। আর স্ট্রেট লাইন আমি যা দেখলাম অনেকগুলো মানে বেশ বেশ অনেকগুলো টপিক আছে, তো ধীরে ধীরে সেই টপিকগুলো আমি কভার করবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।